আসসালামু আলাইকুম। আমি ফায়েজ আহমেদ তানভীর। আজকে আমি শেয়ার করব আমার জীবনের একটি বিশেষ অভিজ্ঞতা। বাংলাদেশের মাটি থেকে প্রথম বিদেশ যাত্রা, তারপরে ভারতের নয়াদিল্লিতে ৩৫ দিন থাকা এবং সেখান থেকে রোমানিয়ার ওয়ার্ক পারমিট, সেই বহু কাঙ্ক্ষিত ভিসাটি সাকসেসফুলি সফলভাবে ৩৫ দিনের মধ্যে নিয়ে আসা। তো যারা রোমানিয়া যাবেন তাদের জন্য আমার ভিডিওটি থাকবে A to Z গাইড। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করি আমার ভিডিওটি। বরাবরই আমি আমার ওয়ার্ক পারমিট পেয়ে যাওয়ার কিছুদিনের মধ্যেই আমি জানতে পারি যে আমার ইন্টারভিউ ডেট হচ্ছে আগস্টের ৫ তারিখ। তো আমি ৩ তারিখে রওনা দিই দিল্লির উদ্দেশ্যে। তার আগে হচ্ছে ইন্ডিয়ার ভিসা করি, ইন্ডিয়ার ভিসা সেন্টার আইবেক, ওইখানে আমার ভিসার জন্য জমা দিয়ে ভিসা নিই। আমার ভিসা করতে তেমন কোনো কষ্ট হয়নি, স্বাভাবিকভাবে আমি হাই কমিশনে আমার পেপারস জমা করে ইন্ডিয়ার ভিসাটা আমি খুব সহজেই নিয়ে নিলাম, যেহেতু আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এখানে হচ্ছে আমি এয়ারপোর্টে পৌঁছে যাই। এয়ারপোর্টে গিয়ে বোর্ডিং করে আমি হচ্ছে ইন্ডিগো দিয়ে দিল্লিতে যাচ্ছি। এই যে ইন্ডিগো বিমানটা চলে এসেছে, দিল্লিতে যাব। আমার মনে একটু ভয় ছিল, বিকজ প্রথমে আমি আন্তর্জাতিক একটি যাত্রা করছি, যেখানে আমি একা, আমার সাথে আমার পরিবারের কেউ নেই। তো সেক্ষেত্রে আমি একা একা একটু ভয় পাচ্ছিলাম, বাট ভালোই লাগলো। বিমানের ভিতর চলে আসলাম এবং খুব তাড়াতাড়ি 2 ঘন্টা 25 মিনিটের মধ্যে আমি দিল্লি এয়ারপোর্টে পৌঁছে যাই। এই যে দিল্লি এয়ারপোর্টের একটু ছবি, তো এখানে ভিডিও করা নিষেধ ছিল। দেন আমি ওইখান থেকে বের হয়ে মেট্রো দিয়ে আমি চলে আসি নিউ দিল্লি স্টেশন। তারপর দিন আমি 4 তারিখ আমি আমার এজেন্টের সাথে দেখা করি, যিনি আমাকে দিল্লির ওই অ্যাম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার সময় আমার বাকি যে পেপারসের কাজগুলো সেগুলো করে দিবেন। তো সেখান থেকে কাজ শেষ করে আমি আস্তে আস্তে সিএনজি দিয়ে আসতেছিলাম ভারতের রাস্তায়। প্রথম ভালোই লাগছে, আমার সাথে আমার এক ভাই ছিল। আলহামদুলিল্লাহ, তারপরের দিন আমার ইন্টারভিউ শেষ হলো। আমরা চলে যাচ্ছি এখন সারিতা বিহার, একটা বাসা দেখতে। তো আমাদের রোমানিয়ান এম্বাসির একটি গ্রুপের সাথে আমরা অ্যাড হয়ে যাই। এম্বাসির সামনে গিয়ে আমরা ওদের খবর পাই। তো ওদের কাছ থেকে আমরা নাম্বার নিয়ে আমাদের পরিচিত, আমারই এরিয়া ঢাকার পার্শ্ববর্তী এলাকার শাহিন ভাইয়ের সাথে আমার যোগাযোগ হয়। শাহিন ভাই বলেছে যে আপনারা সারিতা বিহার আসেন, এখানে মোটামুটি সেফ থাকা যাচ্ছে এবং নিজেরা রান্না বান্না করে খাওয়া যাচ্ছে। যেহেতু পাহাড়গঞ্জে ছিলাম আমরা, আপনারা যারা প্রথমে ইন্টারভিউ দিতে আসবেন অবশ্যই পাহাড়গঞ্জে আপনারা হোটেলে উঠবেন ইন্টারভিউ দেওয়ার আগ পর্যন্ত। আপনারা রোমানিয়ান এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার পরে তারপরে আপনারা ডিসিশন নেবেন যে আপনারা নিজেরা রান্না করে খাবেন, বা এটা আমার মনে হয়েছে, আমার পার্সোনালি, যে আসলে প্রথমে একটা বাসায় গিয়ে নতুন করে আবার রান্না বান্না করে খেয়ে দিয়ে 1-2 দিন সময়ের মধ্যে ইন্টারভিউ দেওয়া। যেহেতু আমি ইন্টারভিউ ঠিক 2 দিন আগেই গিয়েছি, তো সেক্ষেত্রে আমি প্রেশারটা নিইনি। আমি নিজের থেকে পাহাড়গঞ্জে ছিলাম। আমি আরাকাতান রোডে হোটেল হিন্দুস্তান, খুবই ভালো হোটেল, ভালো লেগেছে ওখানে থেকে। তাছাড়া যা রিসিপশনে জাবেদ নামে একজন ছিল, খুবই ভালো, বাংলা কথা জানে, বাংলা কথা বলতে পারে। তো ভারতের মাটিতে অনেকের মনেই প্রশ্ন ছিল ইন্টারভিউতে আসলে কী টাইপের প্রশ্ন করে, কেমন প্রশ্ন হয়, অ্যাম্বাসিডর বা কনসিলর যারা থাকে ওদের ব্যবহার কেমন। তো আমি বলবো ওদের ব্যবহার খুবই ভালো, চমৎকার। ওদের সাথে কথা বলে যা বুঝলাম, এবং আমার সাথে খুব বেশি প্রশ্ন আমাকে করেনি। আমার সাথে প্রায় 15 মিনিটের মতো কথা হয়েছে এবং খুবই পোলাইটলি আমার সাথে কথা বলেছেন। তো বেশিরভাগ পার্সোনাল প্রশ্ন করে, সেখানে কোম্পানির নাম কি, কত স্যালারি, তারপর তুমি কি করো, তুমি কি বিবাহিত কিনা, এইসব প্রশ্ন করে, এবং কোথাও কাজ করো কিনা, ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাপারে অনেক কিছু জানতে চায়। তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আমরা ভারতে এই 3-4 দিন কাটিয়ে নিলাম। একটা জুম্মার দিন আমরা আমরা যাব এয়ারপোর্ট যাচ্ছিলাম একজনকে রিসিভ করার জন্য। আমাদের আরেকজন আসতেছেন যার ইন্টারভিউ ছিল 13 তারিখে। তো ওনাকে রিসিভ করতে আমরা 2 জন চলে যাই আবারও এয়ারপোর্ট এরিয়াটা খুবই চমৎকার ভারতে। আমার কাছে খুবই ভালো লেগেছে ওদের এয়ারপোর্ট শাটল সার্ভিস, তাছাড়া র্যাপিডো, উবার, এদের জন্য আলাদা আলাদা করে স্টেশন আছে। তো সেক্ষেত্রে মেট্রো দিয়ে সবচেয়ে সহজে আমি মনে করি। প্রথম আমরা মেট্রো স্টেশনগুলো চিনতাম না বা আমরা ভয় পেতাম, সেই কারণে আমরা র্যাপিডোর মাধ্যমে, ক্যাবের মাধ্যমে যেতাম। আমাদের যাতায়াত একটু ব্যয়বহুল বাট আরামদায়ক। ভারতে যাতায়াত খুবই আরামদায়ক, কিন্তু রাস্তায় একটু জ্যাম থাকে। দিল্লির রাস্তায় যখন অফিস আওয়ার অফ থাকে নর্মালি, তখনকার সময় একটু ট্রাফিক থাকে।
তো আমিও কিছু ভিডিও করে নিলাম আমার জন্য। আমি মূলত একটু ভ্রমণ পিয়াসী মানুষ, তো ভিডিও করতে পছন্দ করি। তো আস্তে আস্তে করে আমরা 3-4 দিন করে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আরকে ফোরাম, তারপরে হচ্ছে রামাকৃষ্ণ মর্গ, তাছাড়া আমরা গিয়েছিলাম আপনার জামে মসজিদ, চোরবাজার, আমরা নিজামুদ্দিন আউলিয়ার মাজার, হযরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার যাব। ওইটা একদিন বিশেষ শুক্রবার দিন ছিল, আমরা ওইখানে যে জুম্মার নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি। তো আমি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে এখন যাচ্ছি, আপনারা কিছু ভিডিও দেখেন আমার সাথে। আমরা মেট্রো দিয়ে যাচ্ছি নিজামুদ্দিন আউলিয়ার মাজারে। আমরা হচ্ছে সারিতা বিহার থেকে মেট্রোতে উঠেছি। সারিতা বিহার থেকে মেট্রোতে উঠে আমরা লাজপত নগর থেকে মেট্রো চেঞ্জ করেছি, সেখান থেকে হচ্ছে নিজামুদ্দিন মেট্রো স্টেশনে চলে যাবো। এই যে এখান থেকে আরেকটা মেট্রো চেঞ্জ করছি, এটা হচ্ছে মেট্রো আন্ডারগ্রাউন্ড, খুবই ফাস্টেস্ট দিল্লির মেট্রো, খুবই ভালো লাগে দিল্লির মেট্রোতে উঠলে, ওদের সার্ভিস খুবই চমৎকার। তো সেক্ষেত্রে আমরা নিজামুদ্দিন চলে আসলাম। ওইখানে আমরা জুম্মার নামাজ শেষ করি, নামাজ শেষ করে আমরা খাওয়া দাওয়া করি। প্রথমে যেহেতু আমরা ভারতে আছি, আমরা নিজেরা খাওয়া দাওয়া তো করতে পারি না, তবে আমরা বাইরে থেকে কেনাকাটা করি, খাওয়া দাওয়া করি। এখানে হচ্ছে নিজামুদ্দিন দরগাতে ঢোকার পরেই আমাদেরকে শরবত দেওয়া হয়, হুসনি শরবত। তো আমরা মূলত শরবতটা পরিচিত, তো খেলাম। দেন আমি কিছুক্ষণ আধ্যাত্মিক, এখানে আসলে আসলে মন ভালো হয়ে যায়। হযরত নিজামুদ্দিন আউলিয়ার, যার নাম অনেক শুনেছি, তো আলহামদুলিল্লাহ নিজের চোখে দেখতে পেরেছি, কাওয়ালি দেখলাম। আমরা অনেকক্ষণ সেখানে অবস্থান করি। সেখান থেকে তারপরে আমরা আবারও বের হয়ে যাব। আমরা যাব তখন হচ্ছে ইন্ডিয়া গেট, পাশে ইন্ডিয়া গেট, হুমায়ুন সমাধি, আমরা এইগুলো দেখার জন্য যাব। তো আস্তে আস্তে আমরা বের হচ্ছিলাম। এই যে এন্ডিংয়ে হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া যে শেষ যে দিক দিয়ে বের হয় কবরস্থানটার পাশে, আমি এখানে বসেছিলাম অনেকক্ষণ। তো এখন আমরা চলে যাব, এই যে এখন চলে এসেছি আমরা হচ্ছে ইন্ডিয়া গেট, দিল্লিতে খুবই প্রসিদ্ধ এবং খুবই চমৎকার একটি ট্যুরিস্ট প্লেস। এখানে শুক্রবার দিন ছিল, মোটামুটি শুক্রবার দিন ভারতে অফিস ডে, তো সেক্ষেত্রে একটু মানুষের প্রেশার কম ছিল। ভালোই লেগেছে আমার কাছে ইন্ডিয়া গেটে, আমি যখন গিয়েছিলাম। অনেক বড় একটি স্তম্ভ, এবং আমি ইন্ডিয়া গেট সম্পর্কে একটি ইউটিউব ভিডিও তৈরি করেছি, আমার ইউটিউবে রয়েছেন, আপনারা সবাই সেটা দেখেন। আর এখন যারা দিল্লিতে যাবেন রোমানিয়ান এম্বাসি ফেস করতে, আপনারা তো সবাই ডাবল এন্ট্রি ভিসায় যাচ্ছেন। তো সেই ভিসার একটি নীতি রয়েছে, আপনি হচ্ছে 15 দিনের মধ্যে এক্সিট পারমিট আবেদন করতে হয়। সেক্ষেত্রে কেউই ইন্টারভিউর বেশি দিন আগে যাবেন না। অবশ্যই যেমন আমার 5 তারিখ ছিল, আমি 3 তারিখ গিয়েছি, সেম এরকমই করবেন। ঠিক 1 দিন আগে বা 2 দিন আগে আসবেন। সেক্ষেত্রে 2 দিন আগে আসার পরে আপনারা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার পরে আপনারা থাকতে পারেন ওই হোটেল যদি আপনার ভালো লাগে। তাছাড়া আমি বলবো সারিতা বিহার বা চাঁদনি চক ওইসব এরিয়াতে চলে যাবেন, সেখানে মোটামুটি কম টাকায় থাকা যায়। আমরা হচ্ছে 4 জন একসাথে 17,000 রুপি মাসে, আর বিদ্যুৎ বিলটা নিজের খুবই অল্প এসেছে 1,000 রুপি। আর আমরা নিজেরা বাজার করে নিজেরা রান্না করে খেতাম, খুবই ভালো লাগতো। আমাদের কাছে যেহেতু পাসপোর্ট ছিল না, সেক্ষেত্রে আমরা প্রথম 15 দিন পার হওয়ার পরে 15 দিনের দিনই আমরা হচ্ছে এক্সিট পারমিটের প্রথম আবেদন করি। তো এক্সিট পারমিট আবেদন করার 1 দিন পরে হচ্ছে আবেদনটি সাকসেসফুল হয়, দেন হচ্ছে আমাদেরকে 15 দিন আরও থাকার জন্য ওরা পারমিশন দেয়। তো আপনারাও সেম কাজটি করবেন, বেশি আগে আসবেন না, যেহেতু EFRO নামে একটি প্রবলেম আছে এখানে, যে 2টা FRO হলে দেন হচ্ছে 3 নাম্বারটা দেয় না, জরিমানা হয়। সেক্ষেত্রে অনেক বড় প্ল্যানটি হয় 70,000 রুপির মতো। সেক্ষেত্রে আপনারা 45 দিন ফ্রিতে ব্যবহার করবেন, যে 45 দিন আপনাকে ওরা ফ্রি দিচ্ছে, ওই দিনের মধ্যে যেন আপনার কাজটা হয়ে যায়। এইভাবে আপনি যাবেন দিল্লিতে। মূলত যারাই যাবেন দিল্লিতে কেউই আগে যাবেন না, অবশ্যই ইন্টারভিউ ঠিক 2 দিন আগে যাবেন, এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে রিকোয়েস্ট থাকলো। সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে সেই ঝামেলাটায় পড়বেন না, বড় জরিমানাটা আর কি। আরেকটা ব্যাপার থাকে, আমি অনেক সময় এটা খেয়াল করেছি যে এজেন্টরা হচ্ছে ক্লায়েন্টদের ফাইল চেক করে না, সেক্ষেত্রে ওদের ভিসা রিজেক্ট হয়ে গেলেও ওরা জানতে পারে না। সেক্ষেত্রে আপনারা সবাই আপনাদের এজেন্টের সাথে ভালোভাবে কথা বলে রাখবেন, যে আপনার কাগজটা অনলাইন করেছে সেজন্য প্রত্যহ আপনার মেল চেক করে এবং আপনার ফাইলে ঢুকে আপনার ফাইলের ডিসিশন কি চেঞ্জ হয়েছে কিনা সেটা দেখে। তো সেক্ষেত্রে আমার এজেন্ট আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সেক্ষেত্রে কাজ করেছেন এবং আমাকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে আমি নিজে চেক করে দেখতে পারতাম। তো এটা প্রায় 30 দিন এভাবে পার করে দেওয়ার পরে আমরা একদিন যাচ্ছি জামে মসজিদ, দিল্লি জামে মসজিদ যাচ্ছি। রবিবার দিন ছিল, জামে মসজিদের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। রবিবার দিন জামে মসজিদে নিচে যে চোর বাজার থাকে সেখানে
বসে। তো আমার বিধ্বস্ত চেহারা আপনারা দেখতে পাচ্ছেন, ভয় পাবেন না কেউ। দিল্লির জামে মসজিদ, এই তো চোরবাজারের দৃশ্য। রবিবার দিন বাজারটি বসে মূলত, একদম চারপাশে অনেক দোকান। এবং এই যেটা দিল্লির জামা মসজিদ, ঐতিহ্যবাহী দিল্লি জামা মসজিদ, এ সম্পর্কেও আমি একটা ইউটিউব ভিডিও তৈরি করেছি, আমার ইউটিউবে আছে, আপনারা দেখবেন। এই তো চোরবাজারের ভিতরের কিছু অংশ। আমরা কিছু কেনাকাটা করলাম, ঘোরাফেরা করে আমরা কিছু কেনাকাটা করলাম, এবং আমরা আরও কিছু কেনাকাটা করবার জন্য দেখতেছিলাম। তো দুপুরে অনেক রোদের মধ্যে প্রচুর গরম ছিল, তারপরে ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। তারপরে জামে মসজিদের ভিতরে আমরা 2 রাকাত নামাজ পড়েছি, জামে মসজিদটাকে ভালো করে দেখেছি। দেন আবারও পাশে মেট্রোতে যাওয়ার সময় চোরবাজারের ভিতর দিয়ে আর মেট্রো স্টেশনটা, তো আমরা দিক দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে যাবে ওই মুহূর্তে। এই তো পরন্ত বিকেলে মেট্রো স্টেশনের কিছু ভিডিও। দিল্লির জামে মসজিদ মেট্রো স্টেশন, এটা খুবই চমৎকার আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। খুবই ভালো লাগে, খুবই দ্রুত আসা যাওয়া করা যায় আর দিল্লিতে মেয়ে মানুষের জন্য হচ্ছে বাসে ভাড়া লাগে না, তো ওরা ফ্রিতে যাতায়াত করে সব ধরনের মেয়ে ওমেন্সদের জন্য কোনো রকম বাসে কোনো ফি লাগে না। তো সেই শুভকাঙ্ক্ষিত দিন, ওই দিনে আমি নিউজ পেয়ে যাই যে আমার ভিসা হয়ে যায় আলহামদুলিল্লাহ। সকালবেলা আমার চেহারা দেখেন, একদম শেভ করে রেডি, যেহেতু আমরা এখন আমাদের এম্বাসিতে যাব। তো আমরা এম্বাসিতে যাব মেট্রো দিয়ে। আমরা হচ্ছে শাহিনবাগ থেকে মেট্রোতে উঠবো। আমরা যাব প্রথমে রাজীব চক, সেখানে আমাদের একজন শুভকাঙ্ক্ষী আছে, ওনার সাথে দেখা করব, যেহেতু আমাদের ভিসা হয়েছে। তারপরে অনেক খুশি হয়েছেন উনি, এবং আমরাও ইন্ডিয়াতে আসার পরে যেহেতু বাংলাদেশি আমাদের একজন ভাই ভারতে আছেন, ওনার সাথে আমরা দেখা করার জন্য যাচ্ছি রাজীব চক। খুবই চমৎকার একটি জায়গা। এটা হচ্ছে শাহিনবাগ মেট্রো স্টেশন। আমরা শাহিনবাগ মেট্রো স্টেশনে যাচ্ছি। ওইখান থেকে টিকিট কেটে আমরা নদিয়ার ভিতর হয়ে, নদিয়া এই তো ইয়ামনা নদী ওদের নামে, ওই মেট্রো দিয়ে যাচ্ছি আমরা বোটানিক্যাল গার্ডেন। সেখান থেকে আমরা পরবর্তী আরেকটা ট্রেন চেঞ্জ করব, সেই ট্রেন দিয়ে আমরা যাব হচ্ছে রাজীব চক। মেট্রোতে আমি প্রচুর ঘোরাফেরা করেছি দিল্লিতে। মেট্রো খুবই ফাস্টেস্ট সার্ভিস দেয়, তো সেক্ষেত্রে আমি মেট্রোই বেশি ইউজ করি, এবং শীতাতপ নিয়ন্ত্রিত। আর দিল্লিতে আমি যখন ছিলাম প্রচণ্ড গরম ছিল, আর প্রথম 10 দিন এতই গরম ছিল যে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস। তারপরে আবার বৃষ্টি ছিল অনেক দিন, বৃষ্টি হলে রাস্তায় খুবই কাদা হয়ে যায়। দিল্লি শহরে আমি একটা প্রবলেম ফেস করেছি, আমাদের ড্রেনেজ সিস্টেম থেকে ওদের ড্রেনেজ সিস্টেম কিছুটা কাঁচা, সেক্ষেত্রে আমি বলবো। এই হচ্ছে রাজীব চক। আমি রাজীব চকে গিয়ে খুবই ভালো লেগেছে। ওইখানে খুবই ইউনিক বিল্ডিংগুলো, খুবই পুরনো, ব্রিটিশ আমলের বিল্ডিংগুলো খুবই পুরনো বিল্ডিং, আর খুবই চমৎকার, গোছানো, সাজানো, খুবই ক্লিন। এই যে দেখেন রাজীব চকের এরিয়াগুলো। নর্মালি এই সবগুলোতে হচ্ছে বিভিন্ন খুবই গরম ছিল, বিভিন্ন রকম ব্র্যান্ড। গরমের মধ্যে রোদে হাঁটতেছি, তো ঠিক দুপুর বেলা 12টা বাজে তখন। খুবই ভালো লাগছে, যেহেতু আনন্দময় মুহূর্ত। আমরা হচ্ছে এখানে 3 জন ভিসা পেয়েছি, আর আমাদের সাথে যে 2 জন আছেন, শাহিন ভাই ও শোয়েব ভাই। শোয়েব ভাইয়েরও ভিসা হয়েছে, বাট ওনার এজেন্ট হচ্ছে চেক করতে পারতেছিল না, সেক্ষেত্রে উনি কনফার্ম ছিল না, যেই কারণে উনি পাসপোর্ট উঠাতে যায়নি। তো আমাদের সাথে গিয়েছেন উনি আমাদের এম্বাসিতে। শাহিন ভাইয়ের হচ্ছে প্রায় 90 দিন পরে ভিসা হয়েছে আলহামদুলিল্লাহ। শাহিন ভাই এখন বাংলাদেশে আছেন, তো উনি বিএমইটি করে এখন রোমানিয়ার জন্য কাজ করবেন। উনি বিএমইটি শুরু করেছেন। শাহিন ভাই হচ্ছে আমার দেখা সবথেকে বেশি দিন সময় শাহিন ভাই লেগেছে। এটাও আমি বলে রাখি, অনেক সময় মিস্টেক হয়, তো মিস্টেক হলে আপনারা ভয় পাবেন না, আপনারা অপেক্ষা করবেন। যেহেতু 40 দিন পার হলে রোমানিয়ার ভিসা হওয়ার সম্ভাবনা 100%। আমি মনে করি রিজেক্ট হলে প্রথম 15 দিনের ভিতরে রিজেক্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত পাসপোর্টে নেওয়ার জন্য পৌঁছে গেলাম। ভিসা হয়েছে, এখন ফেরে যাচ্ছি। দোয়া করবেন সবাই, কালকে বাংলাদেশ চলে আসবে ইনশাল্লাহ। শান্তিনিকেতনের রোড, এই রোড দিয়ে যাই আমরা নর্মালি সবাই হেঁটে হেঁটে।
তো সর্বশেষে বহু কাঙ্ক্ষিত সেই স্বপ্নের ইউরোপের ভিসার স্ট্যাম্পিংটা দেখতে পেলাম। তারপরে টিকিট কাটলাম ওই দিনই, এবং তারপর দিন ঠিক দুপুর 11টায় আমাদের 12টায় আমাদের ফ্লাইট ছিল। আমরা ঠিক 7টার মধ্যে আমরা এয়ারপোর্টে চলে আসি। এটা হচ্ছে দিল্লি এয়ারপোর্টের ভিতরে ডিউটি ফ্রি শপগুলোর আশেপাশে। আমি আগে ইমিগ্রেশন পার করে ভিতরে চলে আসি, এবং আমাদেরও গেট নাম্বার ছিল 8, আমি 8 নাম্বারে চলে যাই। তো 8 নাম্বার গেট থেকে বাইরের ভিউ এরকম দেখা যাচ্ছে। খুবই সুন্দর দিল্লির এয়ারপোর্ট, খুবই চমৎকার এবং বিশাল এয়ারপোর্ট আমার দেখায়। আমি দিল্লির এয়ারপোর্ট দেখে মুগ্ধ। তো বাংলাদেশে আলহামদুলিল্লাহ এরকম একটা এয়ারপোর্ট তৈরি হবে আমার দৃঢ় বিশ্বাস। তো আমরা বিমানের জন্য অপেক্ষা করতে থাকি। হঠাৎ করে বিমান থেকে অ্যানাউন্স হয় যে আমাদের গেট চেঞ্জ হয়ে যায়। আমরা 15 থেকে আমরা এখন চলে যাব 12 নম্বর গেটে। তো সেখান থেকে আমরা 12 নম্বর গেটে চলে আসি। 12 নম্বর গেটে এসে বিমানের জন্য অপেক্ষা করি। আমাদের বিমান এখানে 20 মিনিট ডিলে হয়। তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ 20 মিনিট ডিলে হোক। বাংলাদেশে যাচ্ছি সেই 35, আজকে 36 ডেজ। আমার খুবই লাগতেছিল মা বাবাকে ছাড়া, পরিবারকে ছাড়া একা বাইরে। তো সেক্ষেত্রে দেশের জন্য একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল, মনে হচ্ছিল যে না অনেক পরেও যাই হোক আলহামদুলিল্লাহ ভিসা হওয়ার পর একটু আনন্দিত ছিলাম। এবং আস্তে আস্তে করে এই তো আমরা এখন হচ্ছে বিমানে উঠবো। বিমানে ওঠার জন্য বিমানে যে লং লেটারটা থাকে সেটার ভিতরে আলহামদুলিল্লাহ আমরা ইন্ডিগো এয়ারলাইন্সের আরেকটা ফ্লাইট বুকিং দিয়ে দিলাম। নিজে থেকেই বুকিং করেছি, কারোর কাছে যেতে হয়নি, নিজে নিজে গোজায়নের মাধ্যমে। আপনারাও সেম করবেন, গোজায়নের মাধ্যমে। আপনাদের কারো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে বা বাংলাদেশে কারো বিকাশ অ্যাকাউন্ট থাকলে ওর অ্যাকাউন্ট দিয়েও আপনারা পেমেন্ট করে টিকিট কাটতে পারবেন বাংলা টাকায়। তো সেক্ষেত্রে গোজায়ন আমি খুবই ভালো লেগেছে, খুব ভালো সার্ভিস গোজায়নের। তো আবারও বিমানে চলে আসলাম। বিমানে চলে এসে এবার হচ্ছে আমরা 3 জন একসাথে, আমাদের যেহেতু আমরা 4 জন ছিলাম ওইখানে, তো একজনের ভিসা হয়নি, চাঁদনি চক চলে গেছেন। আমরা 3 জন একসাথে হয়তো আসতে পারিনি, কিন্তু 3 জন একসাথে ছিলাম দিল্লিতে 1 মাস 30 দিনে, 1 মাস 10-15 দিন সারিতা বিহারে হোম রেসিডেন্স, আমি যার নাম দিয়েছি কক্রোচ রেসিডেন্স। তো ইনশাল্লাহ আমরা রোমানিয়া যেও একসাথে থাকবো, একসাথে আমরা থাকবো রোমানিয়া যে আমরা ইনশাল্লাহ আমাদের মনের আশা পূরণ করব। এবং আজকে আমি আপনাদেরকে দিল্লি থেকে ঢাকার ছোট ছোট কিছু ভিডিও উপহার দেব, সাথে থাকবেন। তো আলহামদুলিল্লাহ যারা রোমানিয়ার জন্য ফাইল জমা করবেন সবাইকে আমি একটা কথাই বলে রাখবো, মোটামুটি একটু মিড লেভেলে ইংরেজি জানা প্রয়োজন আছে। তো হচ্ছে কনফিডেন্ট থাকবেন। আর হচ্ছে অনেকে আমি এই মিস্টেকটা করেন, যেমন বয়স অল্প থাকে, বয়স 28 বলে হচ্ছে 10 বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে। তো এই ভুলগুলো করবেন না, ছোট ছোট মিস্টেকগুলো করা যাবে না। আপনারা সত্যি কথাই বলবেন যে বাংলাদেশে যদি আপনার বয়স 25 হয় অবশ্যই বলবেন 2 বছরের কাজের এক্সপিরিয়েন্স আছে। কারণ হচ্ছে বেশি কাজের এক্সপিরিয়েন্স দেখিয়ে আসলে লাভ নেই, সেগুলোর জন্য প্রমাণ দরকার হয়। তো যাদের কাজের এক্সপিরিয়েন্স লেটার থাকবে ওগুলো অবশ্যই ফাইলের সাথে দিবেন। আলহামদুলিল্লাহ ভিসা হবে, রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব কম। বর্তমানে দিল্লি থেকে রোমানিয়ার ভিসা হচ্ছে, এবং আমি মনে করি যারা যাবেন অবশ্যই সবাই মোটামুটি স্কিল্ড, কাজ শিখে যাবেন। কাজ শিখে গেলে, যেহেতু ইউরোপ, ওইখানে কাজ শিখে গেলে আপনার মূল্য আছে। এবং বর্তমানে ভিসার ইস্যু 100%। এবং যারা রোমানিয়া গিয়ে কাজ করবেন, রোমানিয়া গিয়ে থাকবেন, কন্ট্রাক্টের যতদিন থাকে ওরাই আসলে মূলত যাবেন। কারণ হচ্ছে এখন যারা ইন্টারভিউ নিচ্ছে তারা খুবই অভিজ্ঞ, আপনাকে দেখে ওরা বুঝে যায় যে আসলে আপনি কি ওখানে গিয়ে থাকবেন না চলে যাবেন। ধন্যবাদ। রোমানিয়া পৌঁছেও আপনাদেরকে ভিডিও দিব। ধন্যবাদ সবাইকে আমার পুরো ভিডিওটা দেখার জন্য।